22 দিন পর অবশেষে খুলল ফেসবুক। এখনো ঝুঁকি থাকায় খুলছে না ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো। যদি আমার কাছে নির্দেশনা আসে যে নিরাপত্তার বিষয়টিতে এখন আর কোনো রকম হুমকি নেই, অবশ্যই তখন হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলোও খুলে দেওয়া হবে। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি শরফুদ্দিন আনাম এবং আমি ফাহমিদা বিনতে মেজবা। শুনছেন প্রধান শিরোনাম, এছাড়াও আরো থাকছে। নারায়ণগঞ্জের ২৫০০ ডাকাত সন্দেহে গণপিটুনিতে মারা গেছে ৮ জন, আহত আরো ৪ জন। ৫-৬ জন আমার দইরা পিছন দিয়ে হাত বাঁধছে, পা বাঁধছে আর মুখ বাঁধছে। পাবলিকের গণপিটুনিতে এই পর্যন্ত আমরা ৬ জনের লাশ রিসিভ করছি, আর একটা মারা গেছে, টোটাল ৭ জন। প্রতীক ব্যবহার ছাড়াই জোরে সোরে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। নারীর জন্য বরাদ্দ প্রতীক নিয়ে ক্ষোভ। আমাদেরকে অসম্মান করা হয়েছে, আমাদের আত্মমর্যাদা আঘাত হানা হয়েছে। রাজধানীর ৭ রাস্তা তেজগাঁ রেলগেট সড়ককে পার্কিং মুক্ত ঘোষণা, শিগগিরই নতুন ট্রাক স্ট্যান্ড। এই রাস্তাটি যেটি আপনারা খালি করে দিয়েছেন, আমরা এই রাস্তাটিকে উৎসবের রাস্তা হিসেবে তৈরি করে দেব ইনশাআল্লাহ। সেতু সম্ভাবনায় পদ্মার দুই পারে জমির দাম বেড়েছে ২০ গুণ। কৃষি জমি নষ্ট করে স্থাপনা না করার দাবি। এখন যে জমি আসে সীমিত, এরপরও যদি আবার জায়গা জমি নেয়, তাহলে মানুষ বাস করার মতন জায়গায় থাকবো না। কোনো জমির দালাল বা এই ধরনের কোনো লোক আমাদের এলাকায় এখন পর্যন্ত এসেছে বলে আমার জানা নাই। এবার থাকছে পুরো খবর। 22 দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর বৃহস্পতিবার দুপুরে বিটিআরসি চেয়ারম্যানকে ফেসবুক খুলে দেওয়ার নির্দেশনা পাঠান ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়েই ফেসবুক খুলে দেওয়া হয়েছে। ফারহানা রহমানের প্রতিবেদন। দুই যুদ্ধাপরাধীর বিচারকে সামনে রেখে যে কোনো ধরনের অস্থিতিশীলতা এড়াতে গত 18 নভেম্বর বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বেশ কয়েকটি অ্যাপস। সরকার জানায় নিরাপত্তার স্বার্থেই তাদের এই উদ্যোগ, কিন্তু সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়ে ওঠেন অনলাইন ভিত্তিক ব্যবসায়ী সহ অনেকে। ফেসবুকটাকে আবার ওপেন করা হোক। এরই মধ্যে অনেকে বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার শুরু করে দেন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশনা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সরকারি নির্দেশনা পেয়েছি আমাদের ফেসবুকটা খুলে দেওয়ার জন্য, যে জননিরাপত্তার স্বার্থে যে আমরা ফেসবুকটা বন্ধ রাখা হয়েছিল, সেই বিষয়টিতে যে নিরাপত্তার বিষয়টি জড়িত ছিল, এই বিষয়ে আমার মনে হয় যে আপাতত সেরকম সমস্যাটি কেটে গেছে। প্রতিমন্ত্রী জানান, নিরাপত্তা ঝুঁকি কমে যাওয়ায় তরুণ প্রজন্মের কথা ভেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সাময়িকভাবে ফেসবুক বন্ধ ছিল, এটি তারা অত্যন্ত, আমি বলবো, সহৃদয় চিত্তে মেনে নিয়েছেন। সেজন্য আমি তাদের প্রথমেই আমার পক্ষ থেকে বিশেষত তরুণ প্রজন্মকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জননিরাপত্তার যে হুমকিটি মাত্রাটি যে ধরনের ছিল, সেই মাত্রাটি অনেকটাই কমে এসছে, যেটি আমরা বাকি অ্যাপসগুলো যদি কন্ট্রোল করি, ফেসবুকটা খুলে দিল আমরা কন্ট্রোলে রাখতে আশা করি এখনো সম্ভব হবে। তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত না হয় ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গোর মতো যোগাযোগ মাধ্যম এখনই খুলছে না বলেও জানান প্রতিমন্ত্রী। আবার যদি আমার কাছে নির্দেশনা আসে যে নিরাপত্তার বিষয়টিতে এখন আর কোনো রকম হুমকি নেই, অবশ্যই তখন হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলোও খুলে দেওয়া হবে। ফারহানা রহমান, একাত্তর, ঢাকা। নারায়ণগঞ্জে ২৫০০ পুরিন্দা বাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৮ জন মারা গেছে, আহত হয়েছে আরো ৪ জন। হতাহতরা পেশাদার ডাকাত বলে জানিয়েছে পুলিশ। তারা ঢাকা থেকে ট্রাক নিয়ে নারায়ণগঞ্জে ডাকাতি করতে গিয়েছিল। নারায়ণগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদের তথ্য, ছবিতে বিস্তারিত। স্থানীয়রা বলছেন, বুধবার ভোরে একদল ডাকাত ২৫০০ পুরিন্দা বাজারে ২ নৈশ প্রহরীকে বেঁধে একটি দোকানে তালা ভেঙে চালের বস্তা ট্রাকে তুলতে থাকে। এক পর্যায়ে এক নৈশ প্রহরী পালিয়ে স্থানীয়দের খবর দেয়। পরে এলাকার লোকজন মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। তখন জনতা এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে তাদের পিটুনি দেয়। জনতা ধাওয়া দিলে ৩ জন বাজারের পাশের পুকুরে পড়ে যায়। সেখান থেকে তুলে তাদের পিটিয়ে মারা হয়। বাকিরা বাজারের পাশে ও কাছের একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে গণপিটুনির শিকার হন। তালা চেক করবো, এর মাধ্যমে 2 জন আমার বান্দারা ধরলেছে। একজনের লাচাদা চুরছি পরে তখন ডাক দিয়েছে, ওরা ৫-৬ জন আমার দইরা পিছন দিয়ে হাত বাঁধছে, পা বাঁধছে আর মুখ বাঁধছে। আমাদের একজন লোক
ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বললো যে মামা আপনি কই আছেন? আমি বলি বাড়িতে আছি। কয় আপনার ঘরে তো তালা কাইটা গাড়ি লাগায় মাল দিতেছে গা। এই টার্গেট করে ডুব দিছি, হাতে পায়ে লাগছে, হাতে ডুবাইয়া তুলে লয়ে উঠছি। পুলিশ এসে পুকুর থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 4 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 1 জন। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পুকুর ডুবাতে পড়ে তারা ওই আপনার পড়ছে এবং পাবলিকের গণপিটুনিতে এই পর্যন্ত আমরা 6 জনের লাশ রিসিভ করছি, আর একটা মারা গেছে। টোটাল 7 জন এই আর কি হাসপাতালে আছে 2500 স্বাস্থ্য কমপ্লেক্সে। তো সেখান থেকে আর এমনি আমরা 5 জন গ্রেপ্তার আছে, এর মধ্যে 4 জন আহত। হতাহতরা পেশাদার ডাকাত। ঢাকা থেকে ট্রাক এনে নারায়ণগঞ্জে ডাকাতি করতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। আদিলুর রহমান, 71। এদিকে দীর্ঘদিনের অসহিষ্ণুতায় নারায়ণগঞ্জে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। মানবাধিকার দিবসের আলোচনায় তিনি আরো বলেন, এই ধরনের হত্যার বিচার না হয় মানুষ আইন হাতে তুলে নিয়েছে। এ সময় ব্লগার হত্যার সমালোচনা করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। শারমিনের রিপোর্ট। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই আলোচনার আগেই খবর এসেছে নারায়ণগঞ্জের 2500-এ ডাকাত সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন 8 জন। আলোচনায় তাই ঘুরে ফিরে আসে সহিংসতার বিষয়টি। পরে 71-কে কমিশন চেয়ারম্যান জানান, বিচার না হতে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। গণপিটুনি হলেও যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। আইনের শাসন, আইনটি সমভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 2 নম্বর হচ্ছে আপনি আইনের যে সাহায্য পাওয়ার যে অধিকার নাগরিকের রয়েছে, সেই আইনের সাহায্য পাওয়ার অধিকারটি কিন্তু ঠিকমতো বাস্তবায়িত হয় না, যার জন্য মানুষ এত বিতশ্রদ্ধ এবং অসহিষ্ণু হয়ে গেছে। তারা মনে করে যে আমরা এখনই এই মুহূর্তে যে বিচারটি পাবো সেটি হচ্ছে একমাত্র বিচার। সেমিনারে উপস্থিত ছিলেন আরেক মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তার প্রশ্ন ছিল, মুক্তমনের উপর কেন চাপাতির আঘাত আসবে? প্রশ্ন তোলেন ব্লগার হত্যার বিচার না হওয়া নিয়ে। যারা মুক্ত বুদ্ধিকে সমর্থন করছে, মুক্তি বুদ্ধির কথা বলছেন, যারা মুক্ত চিন্তা করতে চাইছেন, তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু সেখানে রাষ্ট্রের একটা অত্যন্ত আশ্চর্যজনক নিষ্ক্রিয়তা, নিষ্ঠুর অবস্থা আমরা দেখছি। আর জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মতে, বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও নারীর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। Members of the opposition, members of religious minorities and civil society actors, as well as violence against and harassment of women. এর আগে সকালে দিবসটি উপলক্ষে র্যালি বের করে জাতীয় মানবাধিকার কমিশন। শারমিন নীরা, 71, ঢাকা। পৌর নির্বাচনের খবর। নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে প্রতীক ব্যবহার করতে না পারলেও সারা দেশের সব পৌরসভায় শুরু হয়েছে জোর প্রচারণা। এদিকে যাচাই বাছাইয়ের পর মনোনয়ন বহালের আপিল খারিজ হয়ে গেছে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত 2 মেয়র প্রার্থীর। সারা দেশে এখনো 6 মেয়র প্রার্থীর মনোনয়ন বহালের আপিল রায়ের অপেক্ষায় রয়েছে। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতেই চলে বাতিল মনোনয়ন আপিলে যাচাই বাছাই। পরে 2 পৌরসভার 2 জন মেয়র প্রার্থী শামসুর রহমান ও রেজাউল ইসলাম সংগ্রাম সহ 11 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার ঘোষণা দেওয়া হয়। তারা যেই ষড়যন্ত্র করছিল, সেই ষড়যন্ত্র সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ হয়েছে। আর উনি যেই আমার বিরুদ্ধে কমপ্লেন দিছে, আমি বলছি যে ফাইল দেখাইতে, সে ফাইল দেখাইতে ব্যর্থ হয়েছে। এদিকে শরীয়তপুরে 5টি পৌরসভার বাতিল 5 জন মেয়র প্রার্থীর মধ্যে ডামুডা পৌরসভা আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির ছয়াল, নড়িয়ার স্বতন্ত্র প্রার্থী মোসলেউদ্দিন এবং জাজিরার স্বতন্ত্র প্রার্থী খোকন তালুকদারের মনোনয়ন বৈধ হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম কোতোয়ালের আপিল খারিজ করে দেওয়া হয়েছে। চাঁদপুরের ছেঙ্গাচর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদিন খোকনের মনোনয়নপত্র বাতিল হওয়া আপিল খারিজ করে দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকালে প্রার্থীর উপস্থিতিতেই আপিল শুনানির পর এই রায় দেওয়া হয়। এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী। টাঙ্গাইলে ধনবাড়িতেও বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী মঞ্জুরুল ইসলাম তপন এবং বিএনপি প্রার্থী এস.এম. সোবাহান। আর ভুয়াপুরে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম। শুক্রবার বিকেলে আপিলের শুনানি হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
এদিকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের পার হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন রাজবাড়ী, গোয়ালন্দ ও পাংশা পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এলাকার উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। আমি এই গোয়ালন্দ পৌরসভায় বিদ্যুৎ, রাস্তাঘাট, ড্রেন, পানি নিষ্কাশন, মূল কথায় গোয়ালন্দ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। তবে কোনো আশার বাণী শুনে নয়, যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। যারা পানি নিষ্কাশন সহ অন্যান্য রাস্তাঘাট উন্নয়ন করতে পারে এবং পাইলট পৌরসভা উপহার দেবে এমন একটা প্রার্থীকে আমরা জয়যুক্ত করব বলে আমি আমার সমর্থন জানাই। যাকে আমরা বিপদ আপদে কাছে পাবো তাকে আমরা ভোট দেব। যশোরে নির্বাচনী প্রচারে জোরসোরে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিভিন্ন পাড়া আর মহল্লায় ঘুরে ঘুরে দিচ্ছেন প্রতিশ্রুতি। চলছে সভা সমাবেশ। মনিরা কাজুরি, ৭১। নারী প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীক বদলানোর আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপি। ভবিষ্যতে এসব প্রতীক বদলানোর আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শিরিন সুলতানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেয়। পরে শিরিন সুলতানা বলেন, পৌর নির্বাচনে নারী প্রতিনিধিদের জন্য যেসব প্রতীক দেওয়া হয়েছে তা অপমানজনক। তাই সুযোগ থাকলে কমিশন যেন এইসব প্রতীক পরিবর্তন করে। জবাবে কমিশন সচিব জানান, প্রতীক পরিবর্তনের জন্য নির্বাচনী বিধিমালায় পরিবর্তন আনার সুযোগ আর নেই, ভবিষ্যতে এখনো বাদ দেয়া হবে বলে জানান তিনি। চুড়ি, চুলা এবং পুতুল, চকলেট, আমরা মনে করি জাতীয়তাবাদী মহিলা দল, আমরা মনে করি যে আমাদের মহিলা সমাজের জন্য এটা অপমানকর, আমাদেরকে অসম্মান করা হয়েছে, আমাদের আত্মমর্যাদা আঘাত হানা হয়েছে। সেজন্য এটা আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছিলাম। এখানে ঠিক অপমানের কিছু নেই। আমি তাদেরকে বলেছি যে নারীরা কিন্তু আমাদেরই মা বোন, আমারও ঘরে স্ত্রী আছে, আমারও ঘরে মা আছে, বোন আছে, তাদেরকে অপমান করার জন্য আমরা করিনি। এটি অসাবধানতাবশত হয়েছে। ভবিষ্যতে যাতে এটি না হয় সেই বিষয়ে আমরা সজাগ থাকব। পৌরসভা নির্বাচনের খবর জানাতে এখন নয়ন আদিত্য সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লার দাউদকান্দি থেকে। নয়ন, আমরা জানি যে এই এলাকায় 7 জন মেয়র প্রার্থী রয়েছে, তো তাদের বিষয়ে বিস্তারিত জানতে চাই। আর ভোটের সমীকরণ ঠিক কি হতে পারে, কি মনে হচ্ছে আপনার? আন্দোলন চরমনায়ের কিন্তু 1 জন করে প্রার্থী রয়েছে, এছাড়া 2 জন আওয়ামী লীগের 2 জন বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির 1 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। এবং এখানে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে তিনি মূলত এবারই প্রথম এবং তরুণ এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং বিএনপি থেকে যিনি প্রার্থিতা পেয়েছেন তিনি মূলত এর আগেও নির্বাচন করেছেন, এবার দ্বিতীয়বারের মতো এই পৌর এলাকায় নির্বাচন করছেন। এর আগে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে এর আগের পৌর নির্বাচনে তিনি এখানে অংশগ্রহণ করেছিলেন। একই সাথে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী 2 জন রয়েছেন তারা একজন এই এলাকার পৌর মেয়র, এবং একই সাথে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র না পাবার কারণে তিনি এখানে নির্বাচন করছেন। এবং এই পৌর এলাকার যুবলীগের যে সাধারণ সম্পাদক তিনিও কিন্তু এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবং বিএনপির যিনি এই বিদ্রোহী প্রার্থী হয়েছেন তিনি মূলত এই ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এর বাইরে যদি ভোটের সমীকরণের দিকে আমি যাই, তো গত পৌর নির্বাচনের সময় এই এলাকায় বিএনপির 3 জন প্রার্থী ছিল এবং আওয়ামী লীগের 1 জন প্রার্থী ছিল, এবং সেখানে কিন্তু তখন 22,000 ভোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল 441 ভোটের ব্যবধানে মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। এবং এবার কিন্তু 5,000-এর মতো ভোটার সংখ্যা বেড়েছে। এবারের ভোটার সংখ্যা প্রায় 7,500-এর মতো, এবং এইবার প্রায় 7 জন মনোনয়নপত্র মেয়র প্রার্থী হিসেবে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং নির্বাচন হবে এইবারও হয়তো ভোটের ব্যবধানটি অনেকটাই কম হবে, যদিও এই এলাকাটি মূলত বিএনপি অধ্যুষিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি এই এলাকার মূলত এই এলাকায়, যার কারণে এখানে এক ধরনের বিএনপির সমর্থন রয়েছে। তবে নির্বাচনের সময় আসলে কি হবে সেই বিষয়টি আসলে এখন বলা যাচ্ছে না। তবে এখানকার প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠু হবে, এবং ভোটারদের সঙ্গেও কথা বলেছি। এবং বিদ্রোহী প্রার্থী যারা বলছেন সাংগঠনিক অবস্থা, সংগঠনগুলো থেকে যাই বলা হোক না কেন এখানে সাধারণ মানুষ যা বলবে সেই হিসেবেই বিবেচনা করা হবে, ভোট হবে, এবং তারা আসলে সাংগঠনিক কোনো সিদ্ধান্তের বিষয়ে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন কিনা সে বিষয়ে কিন্তু আমাদেরকে এখনো মোটামুটি আমরা কুমিল্লার দাউদকান্দির নির্বাচনী পরিবেশের একটি ধারণা পেয়ে গেছি। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবার আপনার সঙ্গে যোগাযোগ হবে। নয়ন আদিত্য যোগ দিয়েছিলেন
কুমিল্লা থেকে। সংবাদ সংযোগে এবার বিরতি, ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। নিরাপত্তা নিশ্চিত না করেই রাস্তার উপর কাজ চলছে মগবাজার মৌচাকের ফ্লাইওভারের। দুর্ঘটনার আশঙ্কা পথচারীদের। সেফটি শু, তারপরে ইউনিফর্ম, হেলমেট এগুলা দেওয়ার কথা এখনো দেয় নাই। উপর থেকে ইট পড়ে না, আদলা পড়ে, সাইডে কোনো নেট নাই বা কোনো কিছু নাই।